অনেক অপেক্ষার পরে শাকিব খানের প্রিন্স মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা নায়িকা শুটিং করছিল, ওর নাম দিলরুবা। কিছুক্ষণ শুটিং করার পরে হঠাৎ করে ফোনে একটা কল আসে। কলটা ধরেই কেমন যেন একটু চমকে যায় সে। তারপর সেখান থেকে প্যাক আপ করে চলে যেতে চায়। ডিরেক্টর ওকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায় দিলরুবা। তারপর রাত্রেবেলাতে দেখা যায় একটা জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হুড পরা একজন চলে আসে। তারপর ওর সাথে কুশল বিনিময় করে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে আসে ওকে দিলরুবা। আস্তে আস্তে সে একটা বিল্ডিং এর মধ্যে যায়। সেখানে একটা রুমের মধ্যে মিটিং চলছিল। আসলে এটা ছিল আন্ডারওয়ার্ল্ডের একটা মিটিং। এখানে যারা বসেছিল তারা সবাই ছিল একটা গডফাদার। এরাই আসলে আন্ডারওয়ার্ল্ডটা চালাতো। সেখানে সেই হুড পরার লোকটা এসে যাওয়াতে সবাই তো এটা ওটা বলতে শুরু করে, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছিল না সেই হুড পরার লোকটা। তারপর উঠে পড়ে টেবিলের ওপরে। এন্ট্রি হয় মেগাস্টার সাকিব খানের। ওর নাম প্রিন্স। সে টেবিলের ওপরে উঠেই দুই হাতে দুইটা বন্দুক নিয়ে সবাইকে গুলি করতে থাকে। চোখের পলকেই সবাইকে মেরে ফেলে প্রিন্স। ওরা কিছুই করতে পারে না ওর। অন্যদিকে দেখা যায় একটা পুলিশ ভ্যান গিয়ে একটা শুনশান রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখান দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে একজন আসতেছিল। গাড়ি থেকে পুলিশগুলো নেমে গিয়ে ওকে ধরে ফেলে। তারপর নিয়ে আসে ওকে একটা সেফ হাউসে। সেখানে এসে ওকে প্রচুর মারধর করা হয়। আর প্রিন্সের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। ওর নাম ভুট্টু। কিন্তু প্রিন্সের ব্যাপারে একটা মুখও খুলছিল না ভুট্টু। এতটা মার খাওয়ার পরও সে কিছুই বলছিল না। আসলে সে ছিল প্রিন্সের খুবই লয়াল মানুষ, আর বন্ধুও বলা যায় বটে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশের বড় মাপের অফিসার মিনহাজ। সে এসে এখানে থাকা সবাইকেই বাইরে বের করে দেয়। ভুট্টুকে জিজ্ঞেস করতে থাকে আবারও সেই প্রিন্সের ব্যাপারেই। প্রথমে তো ভুট্টু কোনো কথাই বলতে চাইছিল না, কিন্তু তারপর বলতে শুরু করে প্রিন্সের গল্প। প্রিন্সের আসল নাম ইব্রাহিম। সে প্রথম যখন ঢাকায় এসেছিল তখন তার কোনো কাজ ছিল না। এরপর ইব্রাহিমের সাথে দেখা হয় ভুট্টুর। ওদের দুজনের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন ভুট্টু ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাবু নামের একজনের কাছে কাজে রেখে আসে। আসলে বাবু ছিল এলাকার ছোট মোটো গ্যাংস্টার। এভাবেই দিন কাটতে থাকে। বাবুর ছোট একটা বোন ছিল, ওর নাম দিলরুবা। আস্তে আস্তে দিলরুবা এবং ইব্রাহিম একে অপরকে ভালোবাসতে শুরু করে। আরো কিছুটা সময় এভাবেই পার হয়ে যায়। দিলরুবা একটা বারে ডান্স করত। কিছুদিন পরে সেখানে ইব্রাহিমকে নিয়ে গিয়ে বাউন্সার হিসেবে কাজ পাইয়ে দেয় দিলরুবা। একদিন রাত্রেবেলাতে বারে যখন দিলরুবা ডান্স করছিল, ঠিক তখনই ওই এলাকারই কাউন্সিলরের ছেলে ওর সাথে বাজে ব্যবহার করে। এতে অনেক রাগান্বিত হয়ে যায় দিলরুবার কোষে একটা চড় লাগিয়ে দেয় ওকে। এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় মাসুদ, আর দিলরুবাকে ধরে নিয়ে খারাপ কিছু করার ইন্টেনশনে ওকে টেনে নিয়ে যেতে থাকে। এই ব্যাপারটা আবার দেখে ফেলে ইব্রাহিম, আর এসেই ওকে মারতে শুরু করে দেয়। অনেকক্ষণ ওর ধোলাই দেওয়ার পরে সেখানে থাকা বাকি বাউন্সারগুলো ওকে ধরে ফেলে। আসলে কমিশনার ছিল অনেক বেশি পাওয়ারফুল। এর জন্য ওনার ছেলেকে মারাতে ওনার কথাতেই ইব্রাহিমকে ধরে নিয়ে যায় পুলিশ, আর প্রচুর পরিমাণে মারধর করতে থাকে। ওকে এত পরিমাণ মারধর করে যে ওর অবস্থা একদম বাজে করে ফেলে। এজন্য তাকে জেলের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়। একদিন ইব্রাহিম যখন বারান্দাতে বসেছিল, ঠিক তখনই ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিল গোপালদা নামের একজন। আসলে উনিও মোটামুটি বড় মাপের একজন গ্যাংস্টার। যখন গোপালদা জানতে পারে যে ইব্রাহিম কমিশনারের ছেলেকে মেরে এসেছে, এটা শুনে তো অবাক হয়ে যায় তিনি। আর বুঝতে পারে যে ইব্রাহিমকে দিয়ে হয়তো কিছু একটা করা সম্ভব আন্ডারওয়ার্ল্ডের। তখন থেকেই ওর দেখাশোনা করতে থাকে গোপালদা। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে এখন ইব্রাহিম মোটামুটি সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওরা দুজনে যখন গল্প করছিল, ঠিক তখনই কনস্টেবল এসে কিছু একটা ধরিয়ে দিয়ে যায় ওকে। আসলে এই খামটার মধ্যেই ছিল ইব্রাহিমের বেল অর্ডার, মানে গোপালকে ছাড়িয়ে নিয়েছে। তখন আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে কিছুটা ধারণাও সে ইব্রাহিমকে দেয়। সাথে ওকে বলে, তোকে আমি ছাড়ালাম এটা ভালো কথা, কিন্তু আমার কিন্তু একটা কাজ করে দিতে হবে তোর। একটা জায়গা থেকে আমার দুইটা বিদেশি কবুতর এনে তুই নিজের কাছে রেখে দিবি। আমি যখন বাহিরে বের হবো জেল থেকে, তখন সেগুলো তোর থেকে আমি নিয়ে আসবো। আসলে গোপালদা যে বিদেশি কবুতরগুলো সম্পর্কে বলছিল, সেগুলো আসলে বিদেশি বন্দুক। তার পরপরই বের হয়ে আসে ইব্রাহিম। জেল কেটে তো ওকে মোটামুটি ভালোই সংবর্ধনাই দেওয়া হয়। ওদের মধ্যে দিলরুবা উপস্থিত ছিল। তার পরপরই ইব্রাহিম গিয়ে বন্দুক দুটো কালেক্ট করে আর সেগুলো বাবু ভাইয়ার কাছে রেখে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যার সময় যখন বাবু একটা দোকানে গিয়ে সিগারেট নিচ্ছিল, তখন ওকে আবার মাসুদ এবং লিটন দেখেছিল। বাবুর কাছে যে দুইটা বিদেশি বন্দুক আছে এটা ওরা খেয়াল করেছিল। সেদিন রাত্রেবেলাতেই মাসুদ এবং লিটন তাড়া করতে থাকে বাবু এবং দিলরুবাকে। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে বাবুর পায়ে। ততক্ষণে দিলরুবা সেখান থেকে পালিয়েছিল। তারপরে ওরা দুজন এসে নির্মমভাবে হত্যা করে বাবুকে, আর তার কাছে থাকা বিদেশি বন্দুক দুটো নিয়ে যায়। এই ব্যাপারগুলো আবার পাশ থেকেই দেখছিল দিলরুবা। খবরটা যখন ইব্রাহিম পায় তখন তাড়াহুড়ো করে চলে আসে সেখানে, আর এসে দিলরুবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না দিলরুবাকে। তারপর পরই গোপালদা ওদের দুজনকে, মানে ইব্রাহিম এবং ভুট্টোকে বলে তার বাড়িতে গিয়ে থাকার কথা।
ওদের সেফটির জন্য। ওরাও আর না করে না। গোপালের বউ কিন্তু ছিল খুবই ভালো মানুষ, ওদের দুজনকে একদম নিজের ছোট ভাইয়ের মতোই দেখতো। এভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন গোপাল সাদে তার সাঙ্গুপাঙ্গুদের নিয়ে বসেছিল। তখনই ওর কাছে চলে আসে মাসুদ এবং লিটন। আসলে ওরা বিদেশি বন্দুক দুটো এখানে বিক্রি করার জন্য এসেছিল, কিন্তু তারা তো আর জানতো না যে বন্দুক দুটো গোপালেরই। গোপাল বন্দুকটা হাতে নিয়ে দেখতে পায় সেটাতে খোদাই করে জি লেখা। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে এটা তার নিজেরই বন্দুক। সাথে সে এটাও বুঝে যায় যে বাবুকে হত্যা করে এরা দুজনই সেই বন্দুক দুটো ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তখন ওদের দুজনকে বলতে থাকে, গোপাল দা, তোদের এত বড় সাহস, তোরা গোপালের জিনিসে হাত দিয়েছিস। এখানকার ভাবসাব খারাপ বুঝতে পেরে লিটন এবং মাসুদ সেখান থেকে পালাতে যায়। এর মধ্যেই শুরু হয়ে যায় ওদের মধ্যেকার গোলাগুলি। অনেকক্ষণই চলে এই গোলাগুলি। তারপর কোনো মতে মাসুদ এবং লিটন ছাদ থেকে নিচে নেমে আসে। ঠিক তখনই দেখা হয়ে যায় ওদের ইব্রাহিমের সাথে। বাবুকে মারার জন্য ইব্রাহিম তো ওদের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়েছিল। তখন শুরু হয়ে যায় ওদের তিনজনের মধ্যকার ফাইট। কিছুক্ষণ মারামারি হওয়ার পরে তারপর আবার হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে মাসুদ এবং লিটনকে মেরে ফেলে ইব্রাহিম। কাহিনীটা গোটা ঢাকা শহরে ছেয়ে যায়। ইব্রাহিমের নামে পুলিশ ওয়ারেন্টও বেরিয়ে যায়। এর জন্য ইব্রাহিমকে গোপালদা একটা বাসা ভাড়া করে সেখানেই রাখে। মানে কিছুটা দিন ওর একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে এই আর কি। এভাবেই ওর দিন কাটতে থাকে। ওই সময়টা আবার গোপালদা ইব্রাহিমকে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞানও দিচ্ছিল। আসলে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের যে মেন ছিল ওনার নাম হচ্ছে আব্রাহিম পাঠান। ওর কথাতেই সবাই উঠে বসে। তো আন্ডারওয়ার্ল্ডে যদি রাজ করতে হয় তাহলে ওর সঙ্গেই থাকতে হবে। গোপাল তো আসলে কাজ করতো ওর সঙ্গেই। তারপরে সে ইব্রাহিমের ট্রেনিং চালিয়ে যেতে থাকে। এদিকে একদিন বিকেল বেলাতে সেই বাড়ির ছাদে দুই বোন মিলে কাপড় নাড়ছিল। বড় বোনের নাম সোনিয়া। কাপড় চোপড় নামানোর সময় হঠাৎ করে তার একটা অন্তর্বাস গিয়ে নিচে পড়ে যায়। সোজা গিয়ে সেটা ইব্রাহিমের বেলকুনিতেই পড়ে। এটাতে সোনিয়া তো খানিকটা থতবত খেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি করা যায় এখন। এর জন্য অন্তর্বাসটা ঢাকার জন্য আরো কিছু কাপড় চোপড় ঢিল মারতে থাকে সেদিকে, কিন্তু তারপরে সেটা ঢাকতে সক্ষম হয় না। ততক্ষণে এখানে ইব্রাহিমও চলে আসার জিনিসগুলো দেখতে পায়। ইব্রাহিমকে দেখে তো একদম লজ্জায় পেয়ে যায় সোনিয়া। আর ওকে দেখে যেন একদম প্রথমবারেই প্রেমে পড়ে যায় ইব্রাহিম। আসলে দিলরুবাকে হারানোর অনেক কয় বছর কেটে গেছে, এর জন্যই ওর মধ্যে এরকম ফিলিংসটা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সোনিয়া তার ছোট বোনকে নিচে পাঠায় কাপড়গুলো আনার জন্য। ওর ছোট বোন আবার খুব পাকা, অনেক পাকা পাকা কথা বলে চলে আসে ইব্রাহিমের কাছ থেকে সেই কাপড় চোপড়গুলো নিয়ে। তখন সোনিয়া তার ছোট বোনকে জিজ্ঞাসা করে, আচ্ছা ছেলেটা কি বিবাহিত, বা ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? এটা শুনে ছোট বোন তো খানিকটা রেগে যায় আর বলে, আমি কি জানি, যদি তোমার জানার এতই ইচ্ছা থাকে তাহলে তুমি নিজে গিয়ে ওনাকে জিজ্ঞেস করো না। এদিকে দেখা যায় একদিন বিকেল বেলাতে পাঠান তার ব্যাকইয়ার্ডে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক পুলিশ অফিসার চলে আসে আর পাঠানের লোকজনকে মারতে শুরু করে। পুলিশের সাথে পাঠানের লোকেরা কোনোভাবেই পেরে উঠছিল না। এক এক করে পুলিশের গুলিতে মারা যাচ্ছিল। ওর প্রায় সকল লোকই শেষ, এবার পাঠানের পালা। ওকে গুলি করতে যাবে ঠিক তখনই জানালা ভেঙে সেখানে চলে আসে ইব্রাহিম আর পুলিশদেরকে মেরে বাঁচিয়ে নেয় পাঠানকে। ওর স্টাইল দেখে তো পুরোই ফিদা হয়ে যায় পাঠান। আর সেই ইব্রাহিমকে প্রিন্স নামটা দিয়েছিল। এখান থেকে ইব্রাহিমের প্রিন্স হয়ে ওঠার গল্পটা শুরু। এখন গোপালের সাথে প্রিন্সও সবসময় পাঠানের সাথে দেখা করার জন্য যেত, আর পাঠান প্রিন্সকে মোটামুটি ভালোই গুরুত্ব দিত। কিন্তু একদিন যখন পাঠানের বাড়িতে ওরা সবাই গিয়েছিল, তখন প্রিন্স হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিল পাঠানের দিকে, কিন্তু পাঠান ওর সাথে হ্যান্ডশেক করেনি। তখন প্রিন্স বুঝতে পারে যে ওরা তো আসলে পাঠানের জন্য কাজ করে, এর জন্য ওদের সাথে এমন ব্যবহার করলো পাঠান। তারপর সেখান থেকে চলে আসার সময় গোপালদাকে প্রিন্স বলে, দাদা অনেক তো হয়েছে, এভাবে টাকা দিয়ে আর কাজ করব না। এবার আপনি পাঠানকে বলবেন যে সে যেন গুলশান এবং তার আশেপাশের এলাকাগুলো আমাদেরকে দিয়ে দেয়, আমরা সরাসরি ওর সাথে কাজ করতে চাই। এই কথাটা শুনে চমকে ওঠে গোপালদা আর বলে, তোর কি মাথা নষ্ট হয়েছে? এটা বললেও কোনোভাবেই মানবে না পাঠান। কিন্তু প্রিন্স তারপরে ওর কথাটা একদমই অটুট। এর পরের বার যখন পাঠানের সঙ্গে ওরা দেখা করতে যায় তখন গোপালদা কথাটা বলেই ফেলে। এই কথাটা শুনে তো পাঠান অনেক রাগান্বিত হয়ে যায়। তারপরেও নিজের রাগটা খানিকটা সংযত করে বলে, দেখ, কুকুরদেরকে কুকুরদের মতোই থাকতে হয়। কুকুর যদি নেকড়ে হতে চায় তাহলে কিন্তু ঝামেলায় পড়তে হবে। মনে হয় তুই অসুস্থ হয়েছিস, তোর ডাক্তার দেখানো উচিত। আর এই কথাটা যেন আমি দ্বিতীয়বার আর না শুনি। মানে ওদের সবাইকে যা ইচ্ছা তাই বলে অপমান করে পাঠান। তারপর সেখান থেকে অপমানিত হয়ে চলে আসার সময় প্রিন্স বলে, এভাবে আর কতদিন দাদা, এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে। কিন্তু ওর কথাতে একদমই সায় দিতে চাইছিল না গোপাল। তারপরে প্রিন্স এটা করেই ছাড়বে এটা জানিয়ে দেয়। আর গোপালের সাথে ছিল 5 জন লোক, মান্নান, নুরু, সাহেব, জর্দাবাবু ও গোল্ডেন ফারুক। এরাই হচ্ছে গোপালের সবচেয়ে ট্রাস্টেড মানুষ। ওরা আবার প্রিন্সের কথার সাথে একমত হয়। তখন প্রিন্স ওদের এক একজনকে এক একটা কাজ দেয়। কারো কাজ হবে বন্দুক জোগাড় করা, তো কারো কাজ হবে লোকজন জোগাড় করা। এগুলো যখন সবকিছু একসঙ্গে জোগাড় হয়ে যাবে তখন ওরা অ্যাটাক করবে। একদিন বিকেল বেলাতে প্রিন্স যখন ওর কাজ শেষ করে বাড়ির দিকে আসছিল,
ঠিক তখনই ওর সাথে দেখা হয়ে যায় সোনিয়ার। তখন সোনিয়া প্রিন্সের গাড়িটা থামায় আর ওকে লিফট দিতে বলে। প্রিন্সও না করতে পারে না। কিছু দূর এভাবে আসার পর একটা জায়গায় এসে সোনিয়া গাড়িটা থামাতে বলে। তখন প্রিন্স গাড়িটা থামালে সোনিয়া ওর ব্যাগ থেকে একটা বোরকা পরে নেয় আর ওড়নাটা জড়িয়ে নেয় মাথায়। বলে যদি আমি এইভাবে বাড়িতে যাই তাহলে বাবা আমাকে অনেক বকাবকি করবে। তারপর সেখান থেকে সোনিয়া রিক্সা নিয়ে যাবে বলে জানায়। প্রিন্সও চলে আসে বাড়িতে। এভাবে ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল। এতদিনে দুজনের নাম্বারও এক্সচেঞ্জ করা শেষ। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্সের ফোন একটা কল আসে। সোনিয়া তখন ওকে বলে, আমি শপিং করতে যাব, আমাকে কি আপনি নিয়ে যেতে পারবেন? প্রিন্সও আর না করতে পারে না। ওরা দুজনেই চলে আসে একটা শপিং মলে। ওরা এখানে যখন জিনিসপত্র দেখছিল ঠিক তখনই বারবারই ওকে কল করছিল গোপালদা। আসলে ওদের বন্দুকগুলো চলে এসেছে। এর জন্য বন্দুকগুলো চেক করার জন্য আসলে প্রিন্সকে বারবার কল দিচ্ছিল। কিন্তু প্রিন্স এখানে সোনিয়াকে নিয়েই ব্যস্ত থাকায় ফোনটা একদমই সে ধরছিল না। তারপরে অনেকবার কল দেওয়ার পরে ফোনটা রিসিভ করে প্রিন্স। তখন গোপালদা জানায়, মাল তো চলে এসেছে, তাড়াতাড়ি তুই চলে আয়, চেকিং করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার শপিং করা শেষ হয়ে যায়। তখন প্রিন্স চলে যেতে চাইলে সোনিয়া বলে, তোমাকে নিয়ে আসলাম আমি, এখন না খাইয়ে তোমাকে কেমনে আমি যেতে দেই? কিন্তু যেহেতু প্রিন্স কাজ করবে এর জন্য একদমই সে খেতে চাইছিল না। তারপরে অনেক করে জোরাজোরি করতে থাকে সোনিয়া। এক পর্যায়ে রাজি হয়ে যায় প্রিন্স আর ওকে নিয়ে একটা ফ্যান্সি রকমের রেস্টুরেন্টে আসে। এটা দেখে খানিকটা অবশ্য থতবত খেয়ে যায় সোনিয়া আর মনে মনে ভাবতে থাকে, খাওয়াতে চেয়েছি বলে এত দামি রেস্টুরেন্ট আনতে হবে? তখন প্রিন্স ব্যাপারটা বুঝতে পেরে বলে, এখানকার বিলের চিন্তা তোমার একদমই করতে হবে না, তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও, কারণ তুমি আমার সঙ্গে এসেছো। তারপর ওকে সেখানে বসিয়ে দিয়ে প্রিন্স জানায়, আমি একটু আসতেছি। কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার সামনে অনেকগুলো খাবার এনে দেওয়া হয়। এটা দেখে তো সোনিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এতগুলো খাবারের টাকা তো সে কোনোভাবেই পরিশোধ করতে পারবে না। এর জন্য সে উঠে আরেকটা টেবিলে গিয়ে বসে। কিন্তু ওয়েটারটা আবারও সেই খাবারগুলো ওই টেবিলে এনে রেখে দেয়। এতে সোনিয়ার ভয় তো আরো কয়েক গুণ বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনিয়াকে রেস্টুরেন্টের মধ্যে রেখে প্রিন্স সরাসরি চলে আসে ওদের হাইড আউটে। দেখতে পায় অনেকগুলো বন্দুক নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে স্পেশাল কোয়ালিটি ছিল AK-47। বন্দুকগুলো ওরা টেস্ট করতে থাকে এবং ওদের গ্রুপের নতুন একটা নামও দেয়। তারপর সেটাও সেলিব্রেট করে। অন্যদিকে তো চিন্তায় চিন্তায় অবস্থা খারাপ হয়ে যায় সোনিয়ার। তার পরপরই সেখানে আবার চলে আসে প্রিন্স। সোনিয়া বলে, কোথায় গিয়েছিলে তুমি? প্রিন্স জানাই তো একটু কাজ ছিল তো সেখানেই গিয়েছিলাম। তারপর ওরা দুজনে খাবার দাবার শেষ করে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলাতেই সোনিয়া চলে আসে প্রিন্সের বাড়িতে। আসলে কালকে যে কাপড় চোপড়গুলো কিনে আনলো সেগুলো ট্রায়াল করতে এসেছে। আসলে প্রিন্স যে বাড়িটাতে থাকতো ওই বাড়ির মালিকেরই মেয়ে হচ্ছে সোনিয়া। এর জন্য প্রিন্সের ঘরে আসতে খুব একটা বেগ পেতে হয় না সোনিয়ার। তারপর প্রিন্সের রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে প্রিন্সকে দেখাতে থাকে সোনিয়া। প্রিন্স তো ওর উপরে আরো বেশি ফিদা হয়ে যায়। এভাবে ওরা অনেকটাই রোমান্টিক সময়ও পার করে। হঠাৎ করে এক সন্ধ্যাবেলাতে প্রিন্স বাইকে করে সোনিয়াকে নিয়ে এসে বাড়ির সামনে নামিয়ে দেয়। তারপর ছোট্ট করে সোনিয়ার কপালে একটা চুমু দেয় প্রিন্স। সোনিয়া তার বাড়ির মধ্যে ঢুকে যায়। দেখা যায় দোতলার বেলকুনিতে থেকেই সবকিছুই দেখছিল সোনিয়ার বাবা। সোনিয়া বাড়িতে আসার সাথে সাথে ওকে অনেক গালাগালি করতে থাকে, বাবা তোকে কি আমি এই জন্যই বড় করেছি? তুই সব নষ্টামি করে বেড়াবি, আর তুই ওই ছেলের সম্পর্কে কি জানিস? তখন সোনিয়া বাবার মুখে মুখে তর্ক করে আর বলে, আমি ওকে ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বাবা এবং কষে একটা চড় লাগিয়ে দেয় সোনিয়াকে। সাথে বলে, আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু সোনিয়া সাফ সাফ জানিয়ে দেয় যে আমি প্রিন্সকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাবা। এদিকে ওদের লোকজন এবং বন্দুকাদি সবকিছুর ব্যবস্থা হয়ে যাওয়ার পরে ওরা এক এক করে পাঠানের এলাকাগুলোতে দখল করতে থাকে। পাঠানের মানুষজনকে মারতে থাকে। ছোট্ট ছোট্ট এক একটা এলাকা দখল করছিল ওরা। এরকম করতে করতে অনেকগুলো এলাকায় দখল করে ফেলে প্রিন্সের বানানো নতুন দলটা। এই ব্যাপারটা আবার পাঠানের কানে যেতে খুব একটা সময় লাগে না। ব্যাপারটাতে পাঠান সহ তার সাঙ্গপাঙ্গরা তো অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর চিন্তা করতে থাকে যে কি করা যায় এখন। তখন পাঠান ওদেরকে বলে, গোপালের আশেপাশে যারা থাকে তাদের উপরে ভালো করে নজর রাখো, কে কখন কোথায় যায় এগুলো দেখতে থাকো। তারপর ওদের মধ্যে থেকে যে কোনো একটাকে ধরো, ওকে ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক আমাদের দিকে আনতে হবে। তাহলে বাকি কুকুরগুলোকে যে কিভাবে সাহায্য করতে হবে সেটা আমি দেখিয়ে দেব। তার পরপরই পাঠান কল দেয় গোপালকে আর বলে, তোরা আমার সাথে এমন করে কেন করছিস? গোপাল জানায়, দাদা সময় পাল্টেছে, এখন জোর যার মুল্লুক তার। তখন পাঠান বলে, ঠিক আছে, তোর সঙ্গে আমি সামনাসামনি কথা বলতে চাই, আমাদের একটা সুরাহাতে আসা উচিত। গোপাল বলে, সবই তো ঠিক আছে দাদা, কিন্তু আমার জীবনের কি